পল কাপুর তিনি 3 দিনের ভারত সফর শেষে বাংলাদেশ সফর করছেন। আচ্ছা, মিশনটা কি মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের? গতবার যখন ডোনাল্ড লু এই পদে তিনি এসেছিলেন, অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। চুক্তিটি হওয়ার আগে দুই বিরোধী দলের সাথেই তখন তারা কথা বলেছে এবং তাদের এক ধরনের সম্মতি ছিল এই ডক্টর খলিলুর রহমান তিনি বিদেশি স্বার্থে কাজ করছেন, আহ, তাকে নিয়ে তিনি বিদেশি নাগরিক এই প্রশ্ন তুলেছিলেন। সেখানে এখন তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাদের ইন্টারেস্ট সার্ভ করছেন, আমরা আস্থা রাখতে পারি। খলিল সাহেবকে আপনি যতই বিতর্ক করেন না কেন, দেখবেন ওনার যে এক্সপেরিয়েন্স এবং দলমত নির্বিশেষে মেরিটোক্রেসিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। তিনি গণভোটটা হয়ে গেল, গণভোটের ফলাফল হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, সেই ফলাফলে আবার একটা সংশোধনও হলো, এখন এসে আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে। এটি বিএনপি শপথ করেনি ঠিকই, কিন্তু বিএনপি কিন্তু প্রথমে যে জুলাই সনদে সাইন করেছে। জামাত ইসলামী কি করেছে, বলেছে সাইন করবে না, যে সাইন করে ফেলেছে। আবার যে দলটি জুলাই সনদে সবচেয়ে সরব ছিল তারা সাইন করে নাই। মানে কেমন একটা। কিন্তু বিএনপি তো আগে খুব মানে শক্ত অবস্থানে ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল, যে দলীয়করণ, প্রশাসন দলীয়করণ বা দলীয় লোকজনদেরকে চাকরি দেওয়া হচ্ছে। এখন তো একই রকম ঘটনা যদি বিএনপিও করে, তাহলে কার সমালোচনা আগে করেছিল আসলে? সরকারের সাথে এই ধরনের সেন্সিটিভ জায়গায় যারা কাজ করবে তাদেরও এক ধরনের মানে সরকারের বিশ্বাসযোগ্যতার জায়গাটাও তো থাকতে হবে। মানে এটা তাহলে বলছে আর যে এত বাংলাদেশ সমালোচনা কিসের ছিল? দলীয়করণ যদি স্বাভাবিকই হয়। দলীয়করণ এখন কিভাবে বলবেন, কারণ এখন তো দলই আছে, কি এখন আওয়ামী লীগ তো আর নাই, তাহলে কি তাই। রাষ্ট্রপতিকে তারা মানে বিএনপি খুব বিশ্বাসযোগ্য জায়গায় দেখতে পাচ্ছে? উনি তো সেই রাষ্ট্রপতি যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করেছিলেন। মানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই নিজেকে ভিআইপি ঘোষণা করে গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এই সময়টাতে 85টি ধর্ষণের ঘটনা ঘটেছে, 34টি গণধর্ষণ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ যখন চলমান, তখন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশ সফর করছেন। ডক্টর খলিলুর রহমানকে মার্কিন নাগরিক ও বাংলাদেশের স্বার্থবিরোধী আখ্যায়িত করা দল বিএনপি এখন সরকারে, আর এখন সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি পল কাপুরের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তিটি বিএনপি ও জামায়াতের সম্মতিতেই হয়েছিল। প্রশ্ন উঠছে, দেশের স্বার্থ নাকি বিদেশি স্বার্থ, কোনটি প্রাধান্য পাচ্ছে? এদিকে জুলাই সনদ গণভোটের বৈধতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন সবখানেই রদবদল হয়েছে, চলছে দলীয় নিয়োগ। একদা দলীয়করণের বিরোধিতা করা বিএনপি সর্বোচ্চ দলীয় নিয়োগ কি স্ববিরোধিতা নয়? শিশু ইরা, নরসিংদীর কিশোরী, যশোরের 7 বছরের শিশু থেকে শুরু করে গত জানুয়ারি ফেব্রুয়ারিতে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 85টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে 34টি ছিল গণধর্ষণ। ঘটেছে ধর্ষণের পর গলা কেটে শিশু হত্যার মতো ঘটনাও। আলোচিত অ্যাবস্টেইন ফাইলের চেয়ে কি এসব ঘটনা কম নৃশংস? এসব নিয়ে কথা বলতে প্রফেসর ডক্টর নাহারিন ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। থ্যাংক ইউ শারমিন আপা। জি, অনেকগুলো বিষয় আপনার কাছে শুরু করব, কথা বলতে চাই। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি বাংলাদেশ সফর করছেন। কথা বলতে চাই গণভোট, জুলাই সনদ নিয়ে আদালতে যে এগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে একটা রুল জারি করা হয়েছে, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। ডক্টর ইউনূসের নিজেকে ভিআইপি ঘোষণা করে দেয়া যেই মানে সে নিজের জন্য যে প্রোটেকশন নেওয়া, সেটার বিষয়ে একটু কথা বলতে চাই, এবং বিশেষ করে সম্প্রতি সময়ে নারী ইস্যুতে একটু কথা বলতে চাই। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ থেকে শুরু করে যেই ঘটনাগুলো ঘটছে, আজকেই দেখলাম, একটু আগে আপনার সাথে কথা বলার আগেই দেখছিলাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকাকে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। যিনি হত্যাকারী তিনিও গলা কেটে নিজেকে হত্যা করার চেষ্টা করেছেন, সুইসাইডাল অ্যাটেম্প্ট ছিল। অনেকগুলো বিষয় আছে, আপনার সাথে একে একে শুরু করি। প্রথমেই আসি যে যখন যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি 3 দিনের ভারত সফর শেষে বাংলাদেশ সফর করছেন, এবং তিনি বেশ কয়েকটি বৈঠকও করেছেন বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী। মানে আপনার কাছে আসলে শুরুতে একটু জানতে চাই, আপনার কাছে মিশনটা কি মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের? গতবার যখন ডোনাল্ড লু এই পদে তিনি এসেছিলেন, অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, এই একটা প্রশ্ন। এবং দ্বিতীয়ত, পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তার সাথে সাক্ষাৎ হয়েছে বিএনপি ক্ষমতাসীন দল, তারা একটা সন্দেহ কিন্তু আগে ঢুকিয়ে দিয়েছিলেন যে এই পররাষ্ট্রমন্ত্রী মানে এই ডক্টর খলিলুর রহমান তিনি বিদেশি স্বার্থে কাজ করছেন, তাকে নিয়ে তিনি বিদেশি নাগরিক এই প্রশ্ন তুলেছিলেন। সেখানে এখন তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাদের ইন্টারেস্ট সার্ভ করছেন, আমরা আস্থা রাখতে পারি?
আচ্ছা, আসলে প্রথমে কথা শুরুর আগে আমি বলে দিই যে আমি কিন্তু আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর কোনো বিশেষজ্ঞ নই বা কোনো কিছু নয়। আমার উত্তরগুলো একেবারে বাংলাদেশের সাধারণ মানুষ, সচেতন মানুষ যেভাবে ভাবে সেটা থেকেই হবে। এটার মধ্যে খুব বেশি রাজনীতি বা এগুলো থাকবে না। তো আপনি যেটা বললেন যে আহ প্রথমে যদি আমরা এই যুদ্ধটার কথা বলি, হ্যাঁ, যে যে যুদ্ধটা হচ্ছে, আমি আপনি আমরা কি বিশ্বাস করি যে এই যুদ্ধটা অ্যাকচুয়ালি ইরানকে স্বাধীনতা দেওয়ার যুদ্ধ, বা ইরানকে একটা স্বাধীন দেশ বানানোর যুদ্ধ, তাদের গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ? আসলে কিন্তু না। এই যুদ্ধের পেছনে একটি ব্যবসা আছে, একটি বাণিজ্য আছে, তাই না? বাণিজ্যটাই কিন্তু এই যুদ্ধের মূল কারণ। এবং যে কারণে আজকে আমরা দেখলাম যে আমেরিকা থেকে এস পল কাপুর এসছেন, সেটার পেছনে বাণিজ্য আছে, সেটার পেছনে বাণিজ্য। এখন এই বাণিজ্যগুলো, এখন আপনি যদি ভাবেন যে এটি একটি সৌজন্য সাক্ষাৎ, একটা নতুন সরকার এসছে, দেখা সাক্ষাৎ করতে এসছে, তা তো না। এটা তো বাণিজ্যিক কারণেই তিনি এসেছেন, এবং যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তাই করেন। এটি তাদের মোটিভ, এই জায়গাটাই আমরা বলবো। তো এই জায়গা থেকে উনি এসেছেন, আমি ফলো করার চেষ্টা করলাম। পররাষ্ট্র আমাদের যিনি মন্ত্রী আছেন তিনি আসলে বলেছেন যে মেইন তাকে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছিল যে 3 দিন আগে যে চুক্তিটি হুম হয়েছে, হুম। বাণিজ্য সেই চুক্তি। চুক্তিটি নিয়ে হ্যাঁ, বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্নটা ছিল সাংবাদিকদের যে এটা তাহলে কি হলো, এই চুক্তি কি কাউকে না জানিয়ে করা হয়েছে কিনা। তা আমি দেখলাম যে উনি অনেক ইন্টারেস্টিং উত্তর হুম দিয়েছেন। একটা ইন্টারেস্টিং উত্তর উনি বলেছেন যে, যেটি অনেক আগে বলা হচ্ছিল যে কাউকে না জানিয়ে চুক্তিটি করা হয়েছে। উনি বললেন যে চুক্তিটি হওয়ার আগে দুই বিরোধী দলের সাথেই তখন তারা কথা বলেছে এবং তাদের এক ধরনের সম্মতি ছিল, এই কথাটি তিনি বলেছেন। তারপরে আরেকটি ইন্টারেস্টিং জিনিস উনি বললেন যে এই চুক্তিতে আহ কার্যকর করা, সেটিও হচ্ছে এমন একটি বিষয় যে এটা আনুষ্ঠানিক ঘোষণা না দিলে কার্যকর হবে না। আবার বের হয়ে যাওয়াটাও হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, আপনি 7 দিনের মধ্যেও বের হয়ে যেতে পারবেন। ইন বিটুইন আপনি যদি দেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, উনি একটি কথা বলেছিলেন লেটস সে লাস্ট উইক, যে যে কোনো ধরনের চুক্তি বা যাই হোক না কেন, সেটা সংসদে ওপেন আলোচনা। তার মানে আমরা ধরেই নিতে পারি যে যে চুক্তি নিয়ে আমরা এত কথা বলছি, এটি আসলে সংসদ পর্যন্ত যাবে এবং সংসদে এটি নিয়ে একটি কথা হবে, তারপরেই হয়তো এটির আনুষ্ঠানিকতা শুরু হবে। আচ্ছা, এগুলো তো ধরেন অনেক কিছু গেল। তারপরে উনাদের এই বক্তব্যের মধ্যে বাংলাদেশে আমেরিকান যারা, মানে আমেরিকাতে থাকেন কাগজপত্রবিহীন, হুম। তাদেরকে কি করে ফেরত পাঠানো হবে, সেটা সম্মানজনক ভাবেই যাতে ফেরত আসে, সেগুলো নিয়ে কথা হচ্ছে। এবং আপনি দেখেছেন যে মিস্টার কাপুর, তিনি বাংলাদেশে ইলেকশনের একটা প্রশংসাও করেছেন, যে তিনি ভাবতে পারেননি হুম। যখন বলা হয়েছিল যে একটা ভালো ইলেকশন হবে গত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তিনি বলেছেন যে দে ওয়ার সারপ্রাইজ যে এত ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে। তার মানে যুক্তরাষ্ট্র একটা সোজা একটা বার্তা আমাদের কাছে দিল যে ইলেকশন নিয়ে তাদের কোনো সংশয় নাই, সরকার নিয়ে তাদের কোনো সংশয় নেই, এবং এর পরবর্তীতে তারা যে কাজটি করবে এই সরকারের সাথে তাদের একটা সহমর্মিতার জায়গা থেকেই করবে। দেখেন, আহ এই না, ট্রাম্প ইরানের তো যুদ্ধে, শুরুতেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এবং তার মধ্যেই একদম কোনো রকম রাগঢাক ছাড়াই তিনি বাণিজ্য চুক্তি বা সামরিক চুক্তিগুলোর বিষয়ে কার্যকর করার বিষয়ে তিনি আশা প্রকাশ করা, যেটি আসলে একরকম চাপও বলেন অনেকে, সেটা জানিয়ে রেখেছেনই। মানে এই সরকারেরকে তো অভিনন্দন জানিয়ে রেখেছেন। জানিয়ে জানিয়ে রেখেছে। হ্যাঁ, তো তার মানে এই যে দেখেন, এই ইরানের যে বিষয়টা, যে যুদ্ধটা ইরানের, এই ইরানের যুদ্ধের পরে উনার এই আগমনটা আপনি দেখবেন যে ইরান যুদ্ধকেও কিন্তু বাংলাদেশের প্রধান বিরোধী দল এটাকেও কিন্তু একটা রাজনৈতিক ব্যানার দেওয়ার চেষ্টা করেছিল। আপনি যদি দেখেন যে আমি জানি না কেন এটা হয়েছে, বায়তুল মোকাররমের সামনে একটি বিক্ষোভ হয়েছে, একটা মিছিল হয়েছে, সেখানে সরাসরি তারেক রহমানকে দায়ী হুম করা করা হয়েছে। অথচ দেখবেন যে এই রাজনৈতিক দলগুলো তারা কিন্তু যুক্তরাষ্ট্রের নাম বা ইসরায়েলের হুম নাম একবারও নেয়নি। হুম। মানে এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা বাংলাদেশের রাজনীতির কিন্তু একটা ধারা স্লোগান আছে। শুনছিলাম যে আপনি, ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব দেয়, এইরকম একটা স্লোগান না, শুনছিলাম। তারেক রহমান জবাব চাই, হ্যাঁ, এটাই তারেক ছিল রহমান জবাব চাই, স্লোগান। জাতিসংঘ জবাব চাই, মানে হ্যাঁ, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নামটা বলে নেই, এটাই হ্যাঁ, এর প্রসঙ্গেই বলছিলাম। হ্যাঁ। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং না, যে দেখেন বেচারা তারেক রহমান, উনার তো আসলে এই যুদ্ধে, মানে আমি জবাব দেওয়ার মনে কিছু। করি উনার তো কোনো কিছু করার নাই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি যখন মানে এই যুদ্ধ নিয়ে কথা বলবেন, এবং একটা, আজকে আপনি দেখেছেন যে ইরান কিন্তু বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রদেরও সহমর্মিতা চেয়েছে। হুম হ্যাঁ, তো যখন আপনি মুসলিম হিসেবে একটা রাজনৈতিক সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করবেন, তখন সেই আপনার ধর্মীয় অনুভূতিটা
মুসলিম ব্রাদারহুড অনুভূতিটাই কিন্তু বেশি থাকার কথা ছিল। কিন্তু সেখান থেকে ওনারা ব্লেম করলেন জাতিসংঘ। জাতিসংঘ কি করতে পারেন, কিন্তু তারেক রহমান উড়ে চলে আসলেন হুম সেখানে। হুম এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে এই দুটো দেশের নাম তারা বললেন না। তাহলে হয়েছে কি, এই যে যে রাজনীতিগুলো আমরা দেখি, সেই রাজনীতিগুলো পুরোটাই কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে এক ধরনের মানে সুবিধাজনক জায়গায় রেখে তার সাথে একটা সুন্দর সম্পর্ক রেখে রাজনীতি করা। এবং আপনি ইলেকশনের আগেও দেখবেন যে আমেরিকান এম্বাসিতে যারা হুম গিয়েছেন, হ্যাঁ, যেসব দল গিয়েছেন, যেভাবে তাদের সাথে কথা হয়েছে, এবং আপনি একটা হাইপ দেখতে পেয়েছিলেন একটি জার্নালিস্টের সাথে একটা কনভারসেশন যখন লিক হয়, তখন কিন্তু বলছিলেন যে এমন একটা ভাইব দেওয়া হলো যে আমেরিকা চাচ্ছে আসলে এই দলটা হুম ক্ষমতায় আসুক, তাই না? তো এটা কিন্তু আমরা দেখেছি। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশে বসে আপনি যে রাজনীতিটা করেন, সেই রাজনীতিটা অনেক ক্ষেত্রে এটা সরকারের পক্ষ থেকেও, এটা বিরোধী দলের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রকে এক ধরনের খুশি রেখে রাজনীতি করাটা এটা আসলে বাংলাদেশের নতুন। আর আপনি পররাষ্ট্র উপদেষ্টা যে বিষয়টি আপনি বলছিলেন যে হ্যাঁ, বিএনপির অনেক ধরনের রিজার্ভেশন ছিল, তাকে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে লাস্টে মানে লাস্ট কয়েক মাসে বা আহ, যখন তারা লন্ডনে গেছে, তারপরে তাদের কথাবার্তার প্রেক্ষিতে এক ধরনের হয়তো কোনো সমঝোতা বা কোনো একটা জায়গা থেকে এমন একটা কোনো ইস্যু ক্রিয়েট হয়েছে। আমরা তো সে সরকারের ভিতর থাকি না, জানি না। তবে যখন একটি সরকার তার আহ এরকম একটা মানে যখন ইলেকশন হয়, এটাকে তো শারমিন আপা আপনি একটা নর্মাল সময় ইলেকশন বলতে পারবে না, যে একটা গণতান্ত্রিক হুম চর্চা চলছিলই, 5 বছর পর একটা নর্মাল ইলেকশন হয়েছে। সো এই গত 1.5 বছরে অনেক কিছুকেই কিন্তু আপনার একটু ডিফারেন্ট ভাবে অ্যানালাইসিস করে আমি মনে করছি এই সরকার পা দিচ্ছে। নিশ্চয়ই এটার পেছনে এই সরকারের কোনো একটা ক্যালকুলেশন আছে। এবং খলিল সাহেবকে আপনি যতই বিতর্ক করেন না কেন, দেখবেন ওনার যে এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এবং জনাব তারেক রহমান কিন্তু তার ইশতেহারে একটি কথা বলেছিলেন, যেদিন ইশতেহারটি ঘোষণা করেন সেদিন তিনি বলেছিলেন যে তিনি দলমত নির্বিশেষে মেরিটোক্রেসিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। হুম হয়তো এই মুহূর্তে বাংলাদেশে যেমন অনেক চুক্তি যে অর্ধেক হয়ে আছে বা এগুলোকে প্রসিড করতে হবে, তো এরকম একটা জায়গায় আমার মনে হয় যেহেতু ডক্টর খলিলুর রহমানের হাত দিয়ে এগুলো হয়েছে, এটার কন্টিনিউশনের জন্য মনে হয় কিছু সময় তাকে দরকার। এটা এটা আমার ব্যক্তিগত হুম মতামত, আমি জানি না। তবে এটা মনে হয় সরকারের একটা দূরদর্শিতা যে হুম। সরকার এই যে আপনি সবচেয়ে বলছিলেন সেন্সিটিভ না একটু আগে আসলে। দূরদর্শিতা বলছেন, আবার একটু আগে বলছিলেন না যে মানে কেউই চাচ্ছে না যুক্তরাষ্ট্রকে অখুশি করে, সবাই চাচ্ছে যুক্তরাষ্ট্রকে খুশি করে। এটা কি যুক্তরাষ্ট্রকে খুশি করারই একটা প্রক্রিয়া কিনা ডক্টর খলিলুর রহমানের এই কন্টিনিউয়েশন, মানে উপদেষ্টা থেকে মন্ত্রী হয়ে গেলেন? কারণ এটা তো আগে যে অবস্থা ছিল তিনি নাকি বিদেশি স্বার্থ দেখছেন, তিনি বিদেশি নাগরিক, এই অবস্থানটা মূলত এই বার্তাটা বিএনপি আমাদের মধ্যে ছড়িয়েছিল। বিএনপি বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একদম প্রকাশ্যে বলেছিলেন। আসলে আসলে শারমিন আপা, আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখেন, বা শুধু বাংলাদেশ না, একটা কথা তো আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে যে রাজনীতিতে শেষ বলে আসলে কিছু নাই। যেহেতু রাজনীতিতে শেষ বলে কিছু নাই, এবং যে কোনো সময় আপনার একটা অবস্থান সরকারের, সেটা আমি মনে করি যে এই সরকার, যেহেতু আপনাকে প্রথমেই বললাম যে খুব ক্রান্তিকালীন সরকার, এবং সরকার যে সময় ক্ষমতাটা নিয়েছে সব জায়গাতেই একটা ফ্র্যাজাইল একটা অবস্থান, তার অর্থনীতি ফ্র্যাজাইল, হুম তার আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ফ্র্যাজাইল, সবকিছু চারিদিকে অনেক মানে 17 বছরের একটা ডিফারেন্ট জায়গা থেকে এই সরকার এসছে। তা আমি মনে করি যে হ্যাঁ, ওনাকে এক ধরনের ব্লেম দেওয়া হয়েছিল। এবং তারপরে মনে হয় যেহেতু অনেক কিছুর সাথে, পররাষ্ট্র নীতির অনেক কিছুর সাথে গত 1.5 বছরের সাথে এই সরকারের ঘাড়েই অনেক কিছু পড়বে, সেই কারণেই হয়তো খলিলুর রহমানকে রাখা। আমি তাই মনে করি। এটা আমার আমার ব্যক্তিগত অভিমত। জি। আহ, এই কথাটা কি শুনেছিলেন যেটি একটু আগে আপনি বললেন যে পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে দুই দলেরই একরকম তাদের সম্মতিক্রমে এই চুক্তিটা করেছে, কিন্তু আমরা তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম, কিন্তু তখন বিএনপি যারা থাকতেন প্রতিনিধি বা জামায়াতের তারা কিন্তু বলতেন যে তাদের সাথে কথা না বলে বা একটা অনির্বাচিত সরকার এটি এটি করাটাকে তারা সমর্থন করছেন, এটা বিএনপিও বারবার বলেছে। মানে কখন আসলে ঠিক সম্মতিটা নেওয়া হলো সেটার বিষয়ে কি আপনিও মানে গণমাধ্যমে কথা বলেছেন, এটা শুনেছেন, খোঁজ রেখেছেন, জেনেছেন কখনো? না, আমি শুনি নাই, কিন্তু এটা আসলে কি সম্মতির কথা উনি বলেছেন নাকি উনি বলেছেন আলোচনা হয়েছে? আমি তো মনে হয় দেখলাম যে উনি বলেছেন যে আলোচনা হয়েছে, কিন্তু দুই দলে যে সম্মতি দিয়েছে সেটা কিন্তু বলেন। উনি বলেছেন আলোচনা হয়েছে। এবং আলোচনা তো নেগেটিভ পজিটিভ দুটাই হতে পারে শারমিন আপা, সম্মতি দিতেও পারে, নাও হতে পারে, অথবা আমরা জানি না যে সম্মতি চাওয়া হয়েছে কিনা, শুধু কি বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে কিনা। তো এটা আসলে আমরা জানি না। এবং আমার পররাষ্ট্রমন্ত্রীর আজকের বক্তব্যে আমি এটা ক্লিয়ার হতে পারি না যে আসলে কি সম্মতি, নাকি শুধু জানানো, নাকি শুধু আলোচনা।
আচ্ছা, আচ্ছা। আমি অবশ্য একটু চেক করতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আমি তার বক্তব্যে সম্মতি শব্দটাই শুনছিলাম। যাই হোক, আ সামনেও নিশ্চয়ই এটি নিয়ে কথা বলার সুযোগ হবে। একটু আরেকটা বিষয়ে হ্যাঁ। আসি। যেহেতু বিষয়গুলো ছোট, ছোট করে কথা বলব বলে চিন্তা করেছি যে জুলাই সনদ ও গণভোট নিয়ে আদালতে এটার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত রুল জারি করেছেন। আ আসলে যেটি হলো যে গণভোটের আগে অনেক বড় আলোচনা একটা প্রক্রিয়া ছিল। তখনও আমরা অনেক কথা বলেছি। তারপরে সেটি নিয়ে গণভোটটা হয়ে গেল, গণভোটের ফলাফল হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, সেই ফলাফলে আবার একটা সংশোধনও হলো। এখন এসে আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে। এটি আসলে কতটা অর্থবহ বা এটার গুরুত্ব কতটা? আপনি আমাকে বলেন শারমিন আপা, গত 15 মাস মানে 1.5 বছর, 15 মাস তো না, 1.5 বছরে যা যা আলোচনা আপনি দেখেছেন, কোনো আলোচনা কি শুরু হয়ে শেষ হয়েছে? কোনো আলোচনা কিন্তু আমি দেখি নাই হুম, শুরু হয়ে শেষ হয়েছে। হুম, এবং আমরা এটাও দেখেছি, ঐক্যমত্য কমিশনের ভিতরে সবাই একমত হয়েছে, বাইরে যে আন্দোলনের হুম, ঘোষণা হুম, দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে গত 1.5 বছরে যা হয়েছে শারমিন আপা, এটাকে আপনি নর্মাল রাজনৈতিক কোনো জায়গা থেকে দেখেন না। এই সময় আমরা যেটা দেখেছি, যেটা আমি সবসময় বলি, অনেক নতুন শব্দের আবির্ভাব ঘটেছে আমাদের কাছে। রাজনৈতিক ময়দানে বাজওয়ার্ড এসছে, তাই না? হুম, নতুন বন্দোবস্ত, নরম পন্থা, শক্ত পন্থা, আরো কত কিছু, হ্যাঁ। তো আসলে যে বিষয়টা হয়েছে যে এই ঐকমত্য কমিশনের যে দীর্ঘসূত্রিতার একটা আলোচনা, আপনি এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কালক্ষেপণ ছিল আমার কাছে মনে হয়। যে ধরেন, এখন কিন্তু আবার অনেকেই বলে যে 3 মাস পরে ইলেকশন হয়ে যাওয়াটা আসলে উচিত ছিল, এরকম মানে মন্তব্যও কিন্তু আমরা মানুষের কাছ হুম, থেকে শুনি। তো তখন আসলে আপনি এই গল্পগুলো তো শুনেছেন যে কিচেন ক্যাবিনেট, হুম, এটাও আপনি শুনেছেন। আপনি এটাও শুনেছেন যে উপদেষ্টাদের ভেতরে কিছু উপদেষ্টা আছেন যারা চায় না ইলেকশন হোক। আপনি মোটা দাগে যদি কয়েকজন উপদেষ্টার কথাকে দেখেন, তারা কিন্তু ক্রমাগত ভাবে ইলেকশন নিয়ে বলেছেন যে আগে সংস্কার পরে ইলেকশন। ইভেন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু ইলেকশনের যে ডেটটি ঘোষণা করেছেন, সেটিও কিন্তু অনেকবার অনেক রকম করে এসছে। তার মধ্যেও কিন্তু আমরা শুনেছি যে এই সরকারকে মানুষ 5 বছর হুম, চায়। তার মানে দীর্ঘসূত্রিতা হওয়ার, মানে ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু এক ধরনের প্রচেষ্টা চলেছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। এখন এই যে যেটা জুলাই সনদ নিয়ে যে কথা, হুম, আহ আমি না সব সময় একটা জিনিস মনে করি, এটা বললে এখন আমি গালি খাবো, আপনিও গালি খাবেন, দালাল হয়ে যাব। সেটি হচ্ছে যে আমাদের জীবনটা না, যখন একটা মানে একটা কথা বলে না যে ফ্লুট ছিল, ফোন ছিল না, তখন হচ্ছে অনেক ইজি ছিল। তা আমার কাছে মনে হয় যে আমরা যখন খুব সরল ভাবে জিনিসগুলো দেখতাম, আমাদের একটা সাধারণ সংসদ হুম, ছিল, নর্মাল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আমরা যেতাম, তখনই না জীবনে এক ধরনের স্বস্তি ছিল। মানে যত দিন যাচ্ছে দেখেন, এত কমপ্লিকেসির মধ্যে যাচ্ছি আমরা। এই যে গণভোট, যেটার কথা আমি সব সময় বলেছি যে গণভোটে সরকার একটি পক্ষ নিয়েছে, ইতিহাস কিন্তু একদিন এটার বিচার করবে। এই পক্ষটা নেওয়ার কথা ছিল হচ্ছে রাজনৈতিক দলের, কিন্তু সরকার কিন্তু কোনোদিন যদি কোনো ইলেকশনের পক্ষ সরকার নিতে পারে, আবার দেখলেন যে ইলেকশন যে রেজাল্টটা হলো হ্যাঁ ভোটের এবং না ভোটের, সেটা আবার কয়েকদিন পরে বদলে গেল। এখন এগুলো কিন্তু প্রশ্ন একসময় উঠবেই, মানে এই প্রশ্নগুলো উঠবে, কিন্তু আমি মনে করি যে বিএনপি যে স্ট্যান্ডটিতে আছে, এই স্ট্যান্ডটি হচ্ছে যে তারা সংবিধানের বাইরে কিছু করতে চায় না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সংবিধানে কি জুলাই সনদের কথা ছিল কিনা, সংবিধানে আয়না ঘরের কথা ছিল কিনা, সংবিধানে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালিয়ে যেতে পারবে কিনা সেটা ছিল কিনা। কিন্তু ওই যে ঘুরে ফিরে ওই একই উত্তর, যে গত 1.5 বছরটা ছিল ভেরি এক্সট্রা অর্ডিনারি টাইম, ভেরি এক্সেপশনাল। সো এটার সাথে অন্য কিছুর তুলনা হয় না। তবে আমার যেটা মনে হয় যে এই শপথ নেওয়াটা, যখন বিএনপি বলেছে যে তারা জুলাই সনদে, দেখেন বিএনপি শপথ করেনি ঠিকই, কিন্তু বিএনপি কিন্তু প্রথমে যে জুলাই সনদে সাইন করেছে। জামাত ইসলামী কি করেছে, বলেছে সাইন করবে না, যে সাইন করে হুম। ফেলেছে। আবার যে দলটি জুলাই সনদে সবচেয়ে সরব ছিল, তারা সাইন করে নাই। মানে কেমন একটা ঘোলাটে পরিস্থিতি না। সবশেষে এখন সাইন করেছে এনসিপি। একদম নির্বাচনের আগে, আগে গিয়ে সাইন করে এসছে। সেটা তো হ্যাঁ। না না, নির্বাচনের পরে মনে হয় করেছে, পরে মনে পরে হয়, আগে হ্যাঁ। করে নাই, করেছে আরকি, হ্যাঁ। পরে শেষ পরে পর্যন্ত করেছে। করেছে তার আরকি। মানে হ্যাঁ, মানে ধরেন করলেও বিষয়টা কেমন না, যে সবাই বলছেন ঐক্যমত্যে যে আমি রাজি, কিন্তু সাইন করলো শুধু বিএনপি, একজন বললেন যে করবেন না। আবার দেখেন, যেদিন আমরা শপথ করবে মানে সংবিধানে, মানে যেদিন ওনারা হুম, এমপি হিসেবে শপথ করবেন, সংসদ ভবনে গেলেন, জামাত ইসলামী বলে দিল যে এটা সাইন না হলে আমরা শপথই করবো না। হুম, হুম, কিন্তু এখন তারা আবার শপথ করলেন। মানে আমি না সবকিছুতে কোনো কনসিস্টেন্সি দেখতে পাই না।
কিন্তু আমি আহ, এটাতে কনসিস্টেন্সি দেখতে পাই যে যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, আপনি যদি দেখেন বিএনপি কিন্তু সংস্কারের কথা নতুন বলে। তাদের যে 31 দফা, এটাও কিন্তু একটা সংস্কার, এবং সেই 31 দফা তো প্রথমে 31 দফা ছিল না, 2014 থেকে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস হিসেবে চলেছে, এবং পরবর্তীতে তারা 31 দফা এসে থেমেছে। তার মানে সংস্কার করার ইচ্ছা বিএনপির আছে, এবং বিএনপি যেহেতু মানে এত মেজরিটি পেয়েছে সংসদে, তো সংস্কার করাটা তাদের সদিচ্ছাটাই সবচেয়ে বড় কথা। এবং আমি একটা জিনিস বিশ্বাস করতেই চাই, যে যে সময়ের মধ্যে দিয়ে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তিনি যে মানুষকে যে কথাগুলো বলে ক্ষমতায় এসছেন এবং মানুষ তাকে বিশ্বাস করেছে, সেই কারণেই তিনি এত 50% ভোট পেয়েছেন। আমি বিশ্বাস করতে চাই যে ওনার যেহেতু পরিবর্তনের কিছু ধারা আমরা দেখছি, এটা উনি কন্টিনিউ করবে। তবে সেটার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। সংসদটা শুরু হলে হুম। আপনি দেখবেন, আমার ধারণা যে এই মানে জুলাই সনদে যা যা আছে, বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো অবশ্যই বিএনপি করবে না, সেটির বাইরে যে বিএনপি অবশ্যই এই সংস্কারগুলো করবে। তবে আমার কাছে ওটাই মনে হয় যে এই শপথ করানো বা যা কিছু, এগুলো না অতি অলংকৃত কোনো বিষয়। মানে এগুলোর বাইরে যেও আমরা আসলে অনেক কিছু করতে পারি। যেমন ইভেন আপনি যদি আমাকে সংবিধান সংশোধনের কথা বলেন, পৃথিবীর অনেক দেশ আছে না সংবিধান নাই, সেই দেশ কি চলে না? বা ইংল্যান্ডে দুই হুম। তিন পাতার সংবিধান আছে, সেই দেশ কি চলে না? আবার পৃথিবীর বহু দেশে বহুবার সংবিধান পরিবর্তন হয়েছে। তার মানে সংবিধান এমন একটা জিনিস, এটা পরিবর্তিত হতে পারে, না থাকলেও কোনো ক্ষতি নাই। কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যে ক্ষমতায় কারা আছে এবং তাদের সদিচ্ছা। এবং সেটার কারণে কি করতে হবে জানেন? আমাদের মতো মানুষকে, আপনাদের মতো মানুষকে আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করতে হবে, সরকারকে সবসময় একটা প্রেশারের মধ্যে হুম। রাখতে হবে এবং জবাবদিহিতা চাইতে হবে। জি। আপনি সেই যতদিন জবাবদিহিতা থেকেই পর্যন্ত হয়তো এই প্রশ্নগুলো উঠছে যে যেই এখানে মানে অ্যাগ্রি করা, তারপরে সেখান থেকে কি সরে আসছে কিনা বিএনপি, মানে যেখানে গণভোট এই বিষয়গুলোতে তারাও শেষ পর্যন্ত হ্যাঁ পক্ষে প্রচারণা করেছে, সেটির নানান সাংবিধানিক প্রশ্ন ছিল বা আইনগত প্রশ্ন ছিল, কিন্তু তারপরে সেগুলো সব শেষ হয়ে আসার পরে এখন যদি সেটাকে আসলে অস্বীকার করার জায়গায় যাচ্ছে কিনা বিএনপি, এই প্রশ্নের মধ্যেই আসলে রাখা সরকারকে। আমি আসলে এটাকে আপা অস্বীকার বলতে চাই না, কারণ বিএনপি এখন পর্যন্ত এমন কিছু করে নাই যে যেটাকে আপনি অস্বীকার বলতে পারবেন। আর না, এই বিএনপির সরকারের মন্ত্রী বয়স, মেজর হাফিজ তিনি বলেছেন যে গণভোট এটা অসাংবিধানিক, এই বিষয়গুলো তো শুনেন, বলেছেন। এটা এটা একটা সমস্যা যেটা হয়েছে কি, যেমন জামাত ইসলামী আমিরের একটি কথা আপনি দেখবেন আল জাজিরার ইন্টারভিউতে উনি বলেছেন যে সবসময় আমির কি বলে সেটা আপনাকে শুনতে হবে। হুম। হ্যাঁ, মানে অন্যরা কি বলে সেটাকে আপনি, মানে এখন ওনাদের কথা ধরে, বিরোধী দলের কথা ধরেই যদি আমি এই যুক্তিটা খণ্ডন করতে চাই, যে সবসময় বিএনপির আমিরের কথাই শুনতে হবে, মানে যিনি ওই দলের প্রধান বা সংসদের যিনি আছেন বা প্রধানমন্ত্রী যিনি আছেন, তারা কি বলেছেন। এখন এই ধরনের অনেক কথাই তো আমরা শুনি, মানে অনেক ধরনের কথা অনেক মন্ত্রীরা বলেন, তারা তার জন্য জবাবদিহিতার মধ্যে পড়েন, পানিশমেন্টের মধ্যে পড়েন। আহ কিন্তু আমি মনে করি যে মোটা দাগে এটা যদি বিএনপি স্ট্যান্ড হতো, তাহলে আপনি জনাব তারেক রহমানের মুখ থেকে এটা শুনতেন। হুম। যেহেতু আপনি এটা শোনেন নাই তারেক রহমানের মুখ থেকে যে এটা অসাংবিধানিক হুম। বা কিছু, আমি এটাকে এখনো ওই জায়গায় জি। নিতে চাই না। জি। এবং আমি তাহলে মনে আমরা করি যে তারেক রহমানের মুখ থেকে কি আসে বা আদৌ কিছু আসে কিনা, কারণ তারেক রহমানের মুখ থেকে আজ পর্যন্ত তেমন কিছুই আসে নাই। একদম শেষের দিকে এসে তিনি বলেছেন গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিন। তাছাড়া খুব একটা কিছু জুলাই সনদ এখন গণভোট নিয়ে তিনি এখানেও বলেন একটা নাই। কথা আছে শারমিন আপা, মানে এখানেও একটা কথা আছে যে একদম শেষের দিকে আসলেও আপনি যদি বিএনপির ওয়েবসাইটটা দেখেন, প্রথম থেকেই কিন্তু তাদের দলীয় ওয়েবসাইটে, যেটা মানে মানুষের অ্যাক্সেস আছে, ওপেন অ্যাক্সেস, সেখানে কিন্তু ছিল হ্যাঁ ভোটের পক্ষে আপনি ভোট দেন। এবং বিএনপি এমন কোনো কিছু মানে জুলাই সনদ নিয়ে করে নাই যে হুম। যেটাকে তাকে প্রথম থেকে একদম খুব বলতে হবে যে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেন, বাট উনি বলেছেন। এটাই হচ্ছে কথা যে উনি বলেছেন, এবং বিএনপির প্রথম দিন থেকে বিএনপির ওয়েবসাইটে এটা ছিল। সো এটা এমন না যে বিএনপি হ্যাঁ ভোটের বিপক্ষে ছিল। তবে হুম। এটার সত্য যে বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট আছে। না, তবে বিএনপির আবার এটাও তো সত্য, প্রকাশ্যে না ভোটেরও ক্যাম্পেইন ছিল, যদিও আপনি বলছেন আমির কি বলেন সেটাই হচ্ছে সেটা ম্যাটার করে। হ্যাঁ। সেটা হ্যাঁ আমি কি বলেন, এবং হচ্ছে সেটা তৃণমূলে হয়তো ছিল এরকম। এখন ধরেন, এটার উত্তর আমি ওইভাবে দেই যে গত 17 বছর যেমন 95% মানুষ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, সে চাইলেও হয়েছে না চাইলেও হয়েছে, হুম। ক্ষমতায় থাকার জন্য হয়েছে, সুবিধায় যাওয়ার জন্য হয়েছে, কতটা মন থেকে আওয়ামী লীগ
ছিল সেটা মনে হয় আওয়ামী লীগের সেই 30-32% যে ভোট আছে তাদের মধ্যেই আছে। আপনি দেখবেন এখনো 95% মানুষ বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন এই যে যারা বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করছে এখন, আর এটা তো কোনো ধরেন এমন না যে ব্লাড টেস্ট করে আপনি দেখতে পাবেন আপনি বিএনপি না আওয়ামী লীগ, তাই না? তো সেই জায়গা থেকে তৃণমূলেও ধরেন এই ধরনের প্রচারণা চালিয়েছে। আমরা জানি না যে তারা কতখানি বিএনপি বা তারা কতখানি দলকে ওন করে বা তারা কারা, সেটাও আমরা তেমন করে জানি না। তবে আমি যতদূর মনে করতে পারি যে বিএনপির মোটা দাগে যার নীতি নির্ধারণী জায়গায় আছেন তাদের কারো মুখ থেকে আমি শুনি নাই যে আপনারা না ভোটে ভোট দেন, এটা আমি শুনি। না, বিএনপির সেরকম না ভোটে ভোট দেন এরকমটা শোনা যায় না, কিন্তু এই যে মানে মুক্তি মানে মন্ত্রীদের মুখ থেকে, এখন মেজর হাফিজের কথা বলছি, বা আগে নির্বাচন আগে মির্জা ফখরুলও বলেছিলেন গণভোট কি মানুষ বোঝে না, মানুষ নির্বাচন বোঝে। মানে এখন যাই হোক। এখানে জি। এখানে আমিও একটা জিনিস বলি, গণভোট কিন্তু আসলে মানুষ বোঝে না। হুম, হুম। মানে আপনি যদি দেখেন ব্যালটটাও ইভেন যদি দেখেন, ধরেন আপনি লিখেছেন হ্যাঁ, হ্যাঁ পাশে একটা টিক দিয়ে রেখেছেন, আপনি লিখেছেন না, নার পাশে একটা ক্রস দিয়ে রেখেছেন, হ্যাঁ পাশে তো বক্সটা ফাঁকা থাকার কথা ছিল হুম, যে টিকটা আমি দিব হুম, হুম, বা হুম। সিলটা আমি দিব, তো ওটা আবার করেছে। আবার দেখেন ইন্টারেস্টিং ভাবে ভোট কমে গেল। মানে এইগুলো কেমন কথা না, মানে এগুলো তো খুবই ইন্টারেস্টিং। তবে আমার মনে হয় যে কোনো না কোনো সময় এই রহস্যের তো উদ্ঘাটন হবেই। আমরাও হয়তো বেঁচে থাকবো, জানি না, থাকলে হয়তো দেখতে পাবো হুম। রহস্যটা কি ছিল এই যে এখানে। আদালতে বাট চ্যালেঞ্জ এগুলো হয়েছে, এটারও কোনো ফল আসে কিনা, মানে এখান থেকেও কোনো আদেশ আসে কিনা, গণভোট জুলাই সনদের ভবিষ্যৎ কি হয় সেটি নিশ্চয়ই একটা প্রশ্নের মুখে এখন আছে, চ্যালেঞ্জের মুখে এখন আছে। এই যে পরিবর্তনের কথা বলছিলেন, যে বিএনপির সরকারে এসে একটা পরিবর্তনের কথা, পরিবর্তন কিন্তু আমরা কিছু কিছু দেখে ফেলছি যে পদায়নের ক্ষেত্রে, সেটি সেনাবাহিনীর শীর্ষ পদে পদায়ন, প্রশাসনে পুলিশে পদায়ন। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদায়ন, মানে সেখান থেকে একটা খুবই মানে সমালোচিত উপায়েই তাকে আগের গভর্নরকে সরিয়ে নতুন গভর্নর আসলেন। উম, দুদক চেয়ারম্যান থেকে পুরো দুদকের কমিশনারের পুরো প্যানেলই পদত্যাগ করে যাচ্ছেন। এই রদবদলগুলো দেখছি। আর এর মধ্যে আর একটা বিষয় একটু মিলিয়ে বলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে, মানে তাকে রাষ্ট্রপতি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন রাষ্ট্রপতি হবার মতো বিএনপিতে 3-4 জন আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রপতির নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা আসছে কেন? কারণ রাষ্ট্রপতির তো মেয়াদ আছে এখনো। মানে রাষ্ট্রপতির ব্যাপারে কি একটু বিশেষ সহানুভূতিশীল বিএনপি? বাকিদের মেয়াদ থাকা সত্ত্বেও সেগুলো তাদেরকে সরিয়ে দেওয়া গেল সম্মানজনক অসম্মানজনক নানা প্রক্রিয়ায়, কিন্তু রাষ্ট্রপতির ব্যাপারে বেশ শক্ত অবস্থান দেখা যাচ্ছে বিএনপি। রাষ্ট্রপতির ব্যাপারে কি একটু বিশেষ নমনীয়তা? আচ্ছা, আপনি যে দেশে বসে আছেন শারমিনতা, এই দেশে যখন একটি সরকারের পরিবর্তন হয়, ডেমোক্র্যাটরা চলে যায়, লিবারেলরা আসে, হ্যাঁ এরকম হয়, তখন কি হয়? একদম টপ থেকে মানে টপ টু বটম সবকিছুর পরিবর্তন হয়, তাই না? মানে তারা কিন্তু তাদের লোকজনকে বসায়। তার মানে আপনি যখন নতুন একটি সরকার গঠন করবেন তখন আপনি কাকে পরিবর্তন করে আপনার দলীয় লোককে আপনি নিয়োগ দিতেই পারেন, এটার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। এবং এটি আসলে হওয়ার কথা এই কারণে যে আপনি গত মানে 1.5 বছরে বাংলাদেশে যে যে জায়গায় আমরা খালি তো শুনেছি যে এখানে জামাতের হুম, ক্ষমতায়ন হয়েছে, এখানে বিএনপি হয়েছে, এখানে একে বসানো হয়েছে, ওখানে ওকে বসানো হয়েছে। হুম, বা আপনি যদি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন যে কুষ্টিয়াতে দেখবেন যে একটা ডিসির পরিবর্তন করলো কালকে, হুম, হ্যাঁ। তার বদলির কথা বলা হচ্ছে। আপনি কি দেখেছেন যে ডিসি মানে পরিবর্তনের প্রতিবাদ করতে কারা গেছেন? হাজার হাজার বোরকা পরা নারীরা আছেন ওখানে, যারা হয়তো আপনি কাউকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ডিসি শব্দটার মানে কি বা ডিসির কাজ কি, আমার ধারণা তারা বলতে পারবেন, হ্যাঁ। তো তার মানে হচ্ছে কি, আমরা যে শুনে এসেছি না যে এই এই জায়গায় এই এই দলের প্রশাসনে তাদেরকে বসানো হয়েছে, এই এগুলো কিন্তু আসলে সেই জায়গারই একটা প্রতিফলন যে গত 1.5 বছরে যেমন করে রদবদল গুলো করা হয়েছে। অথবা আপনি যদি গত 1.5 বছর ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারটা ছিলেন, সেখানে কি নেপোটিজম কাজ করেন নাই? সেখানে কি ওনার নিজের হুম, ভাইয়ের ছেলে সেখানে ছিল? ওনার মেয়েকে আপনি সব সময় দেখেছেন। এছাড়া গ্রামীণ ব্যাংকে যারা খুব ভালো জায়গায় ছিল তারা সবাই কিন্তু তার কোনো না কোনো জায়গায় তারা পদায়িত হয়েছে। এবং একটা দেশের একটা রিজনে যেমন চিটাগং বেল্টের লোকজনকে আপনি দেখেছেন ক্ষমতায়। তার মানে একটা সরকার কখন তাকে পরিবর্তন করবে তার নিজের সুবিধার জায়গায় রেখে দেশ চালানোর জন্য। এবং এটাও তো সত্য যে সরকারের সাথে এই ধরনের সেন্সিটিভ জায়গায় যারা কাজ করবে তাদেরও এক ধরনের মানে সরকারের বিশ্বাসযোগ্যতার জায়গাটাও তো থাকতে হবে। মানে একটা মানুষের সম্পর্কে আপনার যদি হুম, বিশ্বাসযোগ্যতাই তৈরি না হয় তাকে তো আপনি এরকম সেন্সিটিভ হুম। জায়গায় বসাতে পারেন না। দুটো প্রশ্ন, তার আপনার কথা মানে এই থেকে দুটো প্রশ্ন পরিবর্তন আমার জানতে ইচ্ছে করে। একটা হচ্ছে বিশ্বাস, তাহলে কি রাষ্ট্রপতিকে তারা মানে বিএনপি খুব বিশ্বাসযোগ্য জায়গায় দেখতে পাচ্ছে? এক। আচ্ছা, এটা আগে শুনে নিই, পরেরটা পরে প্রশ্ন করি, বলেন।
আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরটা আসলে আপনাকে আরেকটা টিভিতেও সেদিন দিলাম, ওভাবেই দিতেছে যে এটা উনি আসলে কোন রাষ্ট্রপতি। উনি তো সেই রাষ্ট্রপতি যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করেছিলেন, আপনার হুম। মনে আছে কিনা সেই দৃশ্য আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ। তারপরে উনি বলেছিলেন যে এরকম হুম। একটা কথা বলেছেন যে আমার সালামের উত্তর উনি দেন না। আমি কি ওনার মানে পদধূলি পাই কি না। যেন এক হুম। শব্দ বলছেন, পদধূলি পাই না। আমি কি তার নেক মানে দর্শন থেকে, শব্দটা হয়তো এটা ছিল না, আমি কি দূরে সরে গেলাম কিনা। তাহলে এটা তো, এই রাষ্ট্রপতিকে কোনোভাবে কি বিএনপি প্যাট্রোনাইজ করার কথা? করার তো কথা না। এবং আমার ধারণা বিএনপি এটা করবে না। কিন্তু তার সাথে সাথে আপনি দেখেছেন যে গত 1.5 বছরে পার্টিকুলার একটি রাজনৈতিক দল এবং কিছু মানে রাজনৈতিক গোষ্ঠী রাষ্ট্রপতি এবং আহ আর্মি চিফকে সরানোর জন্য কি ধরনের মব করেছে, কি হুম। ধরনের আন্দোলনের ভিতর দিয়ে গেছে। আমি বিশ্বাস করি কি জানেন, যে আজকের এই রাষ্ট্রপতিকে ওই সময় না সরানো এবং আর্মি চিফকে না পরিবর্তন করার ধারাবাহিকতাতেই আমরা একটি ইলেকশন পেয়েছি, এটা আমার ধারণা। এখন এই রাষ্ট্রপতিকে হয়তো ধরেন রাষ্ট্রপতি পরিবর্তন তো বিএনপি যখন মানে বিএনপি বলছে মানে সংসদ যখন শুরু হবে তখন রাষ্ট্রপতি পরিবর্তন হতে পারে। এবং মানে এই সরকার আজকে কত তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ না পাঁচ হ্যাঁ, তারিখ তো 5 এই তারিখ, হ্যাঁ। সরকার 17 তারিখে মনে হয় তারা শপথ গ্রহণ করলেন, তো তার মানে 15 দিন। 15 দিনের একটা সরকার এসে সাথে সাথেই তো সবকিছু বদলে দিতে পারে না, ধীরে ধীরে করছে, দিচ্ছে বদলাচ্ছে। তো তা বদলে। আমার ধারণা, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুদক হ্যাঁ সবখানেই তো পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যাঁ, 15 সেগুলো দিনের সেগুলো সরকারে। পরিবর্তন প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে, এমন না যে মানে আজকে সেই সব প্রথম হুম। দিনই করে ফেলছে। এবং আপনি আজকে দেখেছেন মন্ত্রিসভারও দায়িত্বের হ্যাঁ, পুনর্বন্টন হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। মানে এটা আপনি দেখেন যে একটা মন্ত্রিসভা মাত্র গঠন করা হয়েছে 10-15 দিন আগে, 10-15 দিনের মধ্যেই কিন্তু তাদের আহ আহ মন্ত্রণালয়গুলোকে পুনর্বন্টন করা হয়েছে। এখন এই পুনর্বন্টনটা নিশ্চয়ই শুধু শুধু করা হয়নি, নিশ্চয়ই তার পেছনে কোনো হ্যাঁ, কারণ কিন্তু আছে। তো এই আমি মনে পুনর্বন্টনের করি পেছনে যে নিশ্চয়ই কারণটা একটু ডিফারেন্ট হবে, কারণ আগের যে আলোচনা ছিল সেখানে আপনি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মানে বিএনপির আস্থাভাজন বা দলীয় লোক নিয়োগ দেওয়ার কথা, কিন্তু বিএনপি তো আগে খুব মানে শক্ত অবস্থানে ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল, যে দলীয়করণ, প্রশাসন দলীয়করণ বা দলীয় লোকজনদেরকে চাকরি দেওয়া হচ্ছে। এখন তো একই রকম ঘটনা যদি বিএনপিও করে, তাহলে কার সমালোচনা আগে করেছিল আসলে তারা? এখন আপনি দলীয়করণ এখন কিভাবে বলবেন, কারণ এখন তো দলই আছে, কি এখন আওয়ামী লীগ তো আর নাই, হুম। তাই না? তাহলে আপনি যাকেই ক্ষমতায় মানে প্রশাসনে রদবদল করেন না কেন, তারই নিশ্চয়ই প্রো বিএনপি একটা মাইন্ডসেট থাকবে। তো তার মানে তো বাংলাদেশের যেটা তাহলে আর বলছেন যে এত বাংলাদেশের সমালোচনা যে কিসের ছিল? দলীয়করণ যদি স্বাভাবিকই হয়, মানে এটা সমালোচনাটা খুব না জায়েজ ছিল তবে না তাহলে? তবে শারমিন আপা, আপনি যদি গত 15 বছরের দলীয়করণের কথা বলেন, তাহলে এই দলীয়করণের সাথে যদি আপনি বিএনপির বা এই সময়কার রাজনীতিকে কোনো না কোনো তুলনার মধ্যে যান, সেটা খুব দুঃখের হবে। কারণ গত 15 বছরের সিচুয়েশন তো, ইভেন আমি 15 বছরও বলবো না, আপনি যদি লাস্ট 7-8 বছরের কথা বলেন। আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগে কি হয়েছে বা হুম। এগুলো বললে দেখবেন যে এখন গালাগালি শুরু হয়, কিন্তু এটাও কিন্তু সত্য যে আমরা দেখেছি যে আপনি শিক্ষক নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আমার নিজের চোখে দেখা, সেখানে আপনার দলীয় পরিচয়, হুম। আপনাকে আপনার এলাকার চেয়ারম্যানের কাছ থেকে চিঠি এনে প্রত্যয়নপত্র দিতে হয়েছে যে আপনি এই দলের লোক। তার মানে দলীয়করণের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় আমরা গিয়েছি। তবে এটাও তো সত্য, যেটা আমেরিকার এক্সাম্পল দিয়ে আপনাকে বললাম, যে পরিবর্তন যখন হবে, একটা সরকার ক্ষমতা এসছে, তার প্রো মেন্টালিটির লোকজনকেই তো তিনি আনবেন। তিনি তো এখন রাতারাতি স্বৈরাচারের দোসরকে এনে ক্ষমতায় বসাবেন না। তো তার কিন্তু আবার মানে হচ্ছে যে স্বৈরাচারের দোসর যাকে ট্যাগ দেওয়া হচ্ছে তাকে আবার মেয়াদটা কন্টিনিউ করার জন্য অপেক্ষমান বিএনপি, মানে অন্ততপক্ষে মির্জা ফখরুল ইসলাম না, আলমগীর যা বলছেন। এখন হ্যাঁ, এখন যেটা আপনি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বলেছেন ঠিকই, কিন্তু স্বৈরাচারের দোসর হিসেবে যিনি ছিলেন তিনি তো, যতই আপনি বলেন না কেন, তিনি হচ্ছে প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্টকে যখন পরিবর্তন করতে হবে, আমি মনে করি যে সংসদ বসলে পরে তখনই প্রেসিডেন্টকে বিষয়ে নিশ্চয়ই কোনো ডিসিশন তারা নেবে। তবে আমার একটা দৃঢ় বিশ্বাস যে বিএনপি এই প্রেসিডেন্টকে মানে কন্টিনিউ করবে না, এটা আমার বিশ্বাস। এবং বিএনপি এই প্রেসিডেন্টকে রিওয়ার্ডও করবে না, রিওয়ার্ডেড করারও কিছু নাই, এটা এটা আমার বিশ্বাস। তবে যেহেতু মানে খুবই আপনার ক্রান্তিকালের বিশ্বাসটা কি, সময় মানে বিএনপি এই যে সরকার, যেমন নাহিদ ইসলামরা দাবি করছে অভিশংসন, এই রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনে তিনি ভাষণ দিতে পারবেন না, অধিবেশন মানে তাকে অভিশংসনের দাবি তুলছেন, আপনি কি সেরকম কিছু বিশ্বাস করেন যে তাকে অভিশংসন করা হবে?
আমি আসলে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাই না, এই কারণে কারণ আমি যেহেতু সরকারের মধ্যে নাই, সরকারের ডিসিশনকে আমি জানি না। তবে আমি মনে করি যে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বিএনপি কে যতটুকু দেখছি, জানছি বা বুঝছি, আমার কাছে মনে হচ্ছে যে এই রাষ্ট্রপতিকে রিওয়ার্ডেড করার কিছু নাই, এবং বিএনপি এই রাষ্ট্রপতিকে যতটুকু সময় রেখেছে, এটার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে, এটার পেছনে হয়তো বিহাইন্ড দ্য কার্টেন কোনো রিজন আছে, এবং তো পার্টিকুলার সময়ের পরে বিএনপি অবশ্যই রাষ্ট্রপতি পরিবর্তন করবে। এটা আমার বিশ্বাস। বিএনপি রাষ্ট্রপতিকে কোনোভাবেই পুরস্কৃত করবে না। মানে পুরস্কৃত তো করার কোনো কারণ নাই, মেয়াদ পূর্ণ করতে দেবে কিনা এটা এটা হচ্ছে কারণ, মানে জিজ্ঞাসা ছিল কারণ। না, আমার কাছে এটাও আমার মনে হয় না যে মেয়াদ পূর্ণ। আমি যেটা বলছিলাম যে আসলে বিএনপিরও নিশ্চয়ই কোনো ধরনের অ্যানালাইসিস আছে, মনে কোনো কিছু তারা করবেন। তবে আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্রপতিকে, এটা আমার আমার ব্যক্তিগত ধারণা, যদি বিএনপি করতে পারে, মানে রাজনৈতিক খেলা তো অন্যরকম করতে পারে, তবে সেটা আমাদের জন্য দুঃখজনক হবে। জি, দেখা যাক সেটা কি করে। আর 15 বছরের যে হিসাব বলছিলেন, যে যেই রকম দলীয়করণ দেখেছেন, এখন মাত্র 15 দিন হলো, সামনের দিনগুলোতে নিশ্চয়ই বিএনপির বিষয়ে আমাদের এই নজরই থাকবে যে দলীয়করণ আসলে আহ, অফকোর্স, এবং আমাদেরকে প্রশ্ন তুলতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দলীয়করণ আসলে কোন লেভেলে যায় সেটা নিয়ে একটু আম, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই নিজেকে ভিআইপি ঘোষণা করে যে তিনি মানে ঘোষণা করে গেলেন নির্বাচনের ঠিক 2-3 দিন আগে, সেই বিষয়টি অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এটা নিয়ে যে আম, তিনি নিজের জন্য আসলে এটা করে গেলেন। আরও তো উপদেষ্টারা ছিলেন, যদি মানে তিনি সেটাও করতে পারতেন, কিন্তু তিনি শুধু নিজেকে, এবং একরকম রাগ ঢাকের মধ্যে, কারণ সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে সেটি প্রকাশ পাওয়ার কথা, কিন্তু সেই কর্তৃপক্ষ বলছে যে সরকারি নির্দেশনাতেই সেটি গোপন রাখা হয়েছিল। এই বিষয়টি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ডক্টর ইউনূস যা যা করেছেন উনার ব্যক্তিগত জীবনের, মানে গত 1.5 বছরের, সবই তো লাঘব করে করেছেন। উনি একটা ইউনিভার্সিটির পারমিশন পেয়েছেন, তারপরে হচ্ছে উনার ট্যাক্স মওকুফ করা হয়েছে, তাই না? এরকম তো অনেক কিছুই উনি করে গেছেন, গত 1.5 বছর কিন্তু করেছেন। তো সেই জায়গা থেকে যে আমি খুব আশ্চর্য হই নাই যে উনি এটা জানান নাই, যে উনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একটা পাশ করে দিয়ে গেছেন এবং সেটা প্রকাশিত করেন নাই। কারণ এটাই গত 1.5 বছরে আমরা ওনাকে তাই দেখেছি। গত 1.5 বছরে উনি উনার জায়গাতে যা যা করেছেন তার সবকিছুই কিন্তু এরকম করে করেছেন, এবং উনার ব্যক্তি স্বার্থের জন্য, মানে ব্যক্তি স্বার্থ শব্দটা হয়তো অনেক শক্ত হয়ে গেল, কিন্তু উনার প্রাতিষ্ঠানিক স্বার্থের জন্য যা যা করার, বা বিশাল একটা, এবং নোবেল প্রাইজকে ট্যাক্স ফ্রি করেছে, আপনার মনে হুম, আছে? বলেন তো, বাংলাদেশের কি প্রতি বছর আমরা কেউ নোবেল নোবেল পাই? পায়? মানে এটা, এবং দেখেন, এখানে কিন্তু মনস্তাত্ত্বিক আরেকটা বিষয় আছে, যে নোবেলের মতো একটা বিষয়, আপনি অনেক, মানে পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম আছে যে নোবেল পেয়েছে, ওই টাকাটা কিন্তু দিয়ে দিয়েছে, পুরা দান করে দিয়েছে। তো এখন একটা মানুষ যখন ধরে নোবেল পায়, এবং তার দেশে ওই ট্যাক্সের টাকাটা দেওয়ার ইচ্ছা তার নাই, যে টাকাটা তো, ওই টাকাটা তো দেশের মানুষের জন্য ছিল, তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে নোবেলটা কতখানি, মানে এই প্রাইজ মানিটা কতখানি দেশের মানুষের জন্য, অথবা কতখানি ব্যক্তির জন্য বা প্রতিষ্ঠানের জন্য। এটাও কিন্তু একটা চিন্তার খোরাক দেয়। আপনি এত বড় বড় পুরস্কার যখন পান, বা যখন আপনার বয়স 84, 85, বা যখন আপনি মানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পুরস্কার পেয়েছেন, অথবা একটি দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, আমি তো মনে করি যে জীবনে এর থেকে বড় পাওয়ার আর কিছু নাই এক মানব জীবনে। মানব জীবনের একটা সমস্যা কি জানেন, যে আমরা সবাই দৌড়াতে জানি, কিন্তু কোন জায়গাটায় থামতে হবে সেটা আমরা জানি না। আমরা অ্যাচিভমেন্টের একটা জায়গায় যে ভাবতে পারি না যে আর দরকার নাই। হ্যাঁ, ডক্টর ইউনূস আমাদেরকে ওটি দেখিয়ে গেলেন যে আসলে এই এই বয়সে এসে উনি যদি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উনাকে না করতেন, উনি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই থাকতেন। কেন উনি, মানে কেন আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা জনতার কাতারে নামতে পারেন না? কেন পারেন না? পারে না কেন জানেন? কারণ গত 1.5 বছরে যত কন্ট্রোভার্সি উনি তৈরি করেছেন, বা আপনি দেখেছেন উনি হেঁটে যাচ্ছেন, পাশ থেকে বলছে আপনাকে 5 বছর চাই, 5 বছর চাই, এরকম মতো আওয়াজ আমরা শুনেছি। এবং আপনি দেখেছেন, আমি জানি না এটা সত্য কিনা, কারণ অনেক কিছু ফটো কার্ডে আসে, তো ওখানে বলা হয়েছে যে অনেক উপদেষ্টারা তাদের সরকারি বাড়ি ছাড়তে চাচ্ছে না মবের ভয়ে। দেখেন, ফ্র্যাঙ্কেনস্টাইনের মানে যে দৈত্যটা, মানে মব তো তাদেরই তৈরি ছিল। তো সেই মবই কিন্তু, সেই মবের ভয়ে তারা বাড়ি ছাড়তে চাচ্ছে না। তো সেরকম একটা জায়গা থেকে ডক্টর ইউনূস নিশ্চয়ই তার যে মানে কর্মকাণ্ড, সেখানে নিশ্চয়ই কোনো প্রশ্নের তৈরি হয়েছে, এবং সেই কারণে উনি জনতার কাতারে না নামতে চেয়ে উনি স্পেশাল থাকতে চেয়েছেন, যাতে উনি সিকিউর থাকেন। আমি জানি না।
বাকি উপদেষ্টাদেরও এই মানে সেই শঙ্কার জায়গাটা যদি থেকে থাকে, তাদের ব্যাপারে অবশ্যই কোনো বিশেষ প্রোটেকশনে ডক্টর ইউনূস শুধু নিজেরটা নিজে করে নিয়ে গেছেন, বাকি উপদেষ্টাটা যার যাটা শেষে দেখে নেবে হয়তো। আরেকজন উপদেষ্টা মানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অন্তর্বর্তী সরকারের আমলের সময় তার দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলেও কোনো রকম তদন্ত হয় নাই, চাঁদাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেখানেও কোনো তদন্ত হয় নাই। কিন্তু এখন এসে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক হিসাবের তথ্য চাচ্ছে, দুদকেও তার বিরুদ্ধে অভিযোগ আছে। আসলে এটির মানে মানে ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হয়? আসলেই তার বিরুদ্ধে তদন্ত হয়ে একটা ব্যবস্থা হবে, নাকি ক্লিন চিট দেওয়ার একটা ব্যবস্থাপনা? আমি হাসনাত আবদুল্লাহর ফেসবুকে তিনি একটা লেখা শেয়ার করেছেন যে এনসিপির গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও দুদকের অনেক অভিযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাকে একটা ক্লিন চিট দেওয়া হয়েছে। মানে সেরকমই আরেকটা প্রক্রিয়া, কি মনে হয়? আসলে উনাকে তো নিয়ে বিতর্কের শেষ নাই। হ্যাঁ, আর্মস নিয়ে দেখেছেন, সেটা নিয়েও কত কিছু হলো। তারপরে উনার পিএস, উনার পিএস কে দিয়ে মনে হয় এই অন্তর্বর্তীকালীন শুরু। সরকারের দুর্নীতির প্রথম খবরটা বের হলো। সেই পিএস এর কি হয়েছে আমরা জানি না, আপনি জানেন কিনা আমি জানি না সেটা কি হয়েছে। এবং আহ উনার আজকে ব্যাংকের অ্যাকাউন্টকে মানে এটা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি মনে করি যে আহ কি হবে আমি জানি না, যে পরে তাকে কি করা হবে, বা আমি তো এটা আশাই করবো যে আইন আইনের গতিতে চলবে এবং এটার রিলি একটা মানে সুষ্ঠু তদন্ত হবে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু দুঃখটা কি জানেন, এই ছেলেগুলোর হাত দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম, তাই না? এই ছেলেগুলোর হাত দিয়ে আমরা শুনেছিলাম নতুন বন্দোবস্ত, এই ছেলেগুলোর হাত দিয়ে শুনেছিলাম ক্ষমতা না জনতা, জনতা জনতা, তাই না? সেই জনতা কোথায় গেল? মানে সেই জনতা গেলটা কোথায়? সেই জনতাই যদি থাকতো, ক্ষমতাই যদি তাদের কাছে মেইন জায়গাটা না থাকতো, তাহলে কি আপনি মনে করেন যে তারা ক্লাসরুমে ফেরত যেত না? তারা তো অবশ্যই ক্লাসরুমে ফেরত যেত। তাদের কি খুব দরকার ছিল উপদেষ্টা হওয়ার, বা তাদের কি খুব দরকার ছিল এরকম পজিশন গুলা নেওয়ার? আপনি এখন অনেক গল্প আমরা শুনতে পাই, আমরা দেখেছিও জেনেছি যে ছাত্ররা কেমন করে সচিবালয়ের ভিতরে যেত, তারা কেমন করে নিয়োগ বাণিজ্যের মধ্যে ছিল, বদলি বাণিজ্যের মধ্যে ছিল। আপনি খুব ইন্টারেস্টিং একটি ইন্টারভিউ গত সপ্তাহে মনে হয় সার্জিস আলম দিয়েছে এই সরকার ক্ষমতা নেওয়ার পর, আপনি দেখেছেন সেটা? সেখানে সে বলল কি যে আহ, এই সরকার আসলে তারা তো এখন মানে হ্যাঁ। অন্যরকম হয়ে গেল। গত সরকার তাদের কত স্বাধীনতা দিয়েছে, গত সরকারের সময় তাদের যা ইচ্ছা তাই করতো, যখন ইচ্ছা সচিবালয়ে ঢুকে যেত, যখন ইচ্ছা গালাগাল করতো। আপনি বিশ্বাস করতে পারেন এদের হাতে বাংলাদেশের রাজনীতি? মানে তিনি তো একটি রাজনৈতিক দলের বড় মাপের নেতা। সেই বড় মাপের নেতা যখন স্বাধীনতা মানে বোঝে যে আপনার আহ মিনিস্ট্রির ভিতরে যে গালাগালি করা, যা ইচ্ছা তা করতে পারা, যাদের কাছে স্বাধীনতা, তাদের পরিণতি তো এরকম হবে। এবং সেই পরিণতিটা খুব খারাপ। তো এটাই আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে এত কথা যারা বলেছিল বা এত স্বপ্ন আমাদেরকে দেখালো, আমরা ভাবলাম যে বাংলাদেশ একটা স্বপ্নপুরী হয়ে যাবে। আমি তো এরকমই ভেবেছিলাম যে একটা মানে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। কিন্তু সেই সোনার বাংলাদেশের নিয়তি যে এই তরুণরাও আমাদেরকে এনে দিতে পারলো না, মানে এটার মতো দুঃখ আসলে কোথাও নাই। তো আমি আশা করব যে যে কমপ্লেন গুলো যাদের যাদের নামে আসুক না কেন, আজকে দেখেছেন আপনি আসিফ নজরুল স্যার উনি বলেছেন যে উনি আগেও কখনো দুর্নীতি করে নাই, সরকারে থাকার অবস্থাতেও উনি কোনোদিন দুর্নীতি করে নাই। মানে দুঃখটা এটা না বলেন যে এই সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদেরকে এখন ক্যামেরার সামনে এসে বলতে হয় যে আমি দুর্নীতি করি নাই, দুর্নীতির সাথে ছিলাম না। আমি তো ভেবেছিলাম যে গত 1.5 বছরে দুর্নীতিটা শব্দটাই বাংলাদেশে থাকবে না, মানে সবাই ফেরেশতা হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। সেটা একটা মানে আমাদের কোন জায়গায় ব্যর্থতা আমি আসলে জানি না। জি। আহ, জি, তিনি তার তার অনেক কথা, আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা ছিলেন, তিনি তার অনেক কথাই অনেক আলোচনা তর্ক বিতর্ক, আগের কথা পরের কথা, এগুলো ঠিক মেলে নাই। ফলে তার জন্য আসলে এই ভিআইপির মানে তারও এই বিষয়টা দরকার ছিল কিনা সেটিও ডক্টর ইউনূস ভাবতে হয়তো পারতেন। যাই হোক, ভাবেন নাই। আমরা একটু পরের প্রসঙ্গে যাই, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই যে গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে 85টি ধর্ষণের ঘটনা ঘটেছে, 34টি গণধর্ষণ। মানে আসিয়া ধর্ষণের ঘটনা যেমন আমাদের মধ্যে খুব সাড়া ফেলেছিল, তারপরে এই এক সপ্তাহের মধ্যেই কতগুলো ঘটনা, ইরা ধর্ষণের ঘটনা এবং তাকে যেভাবে হত্যা করা হলো সেই ঘটনাগুলো আমরা দেখেছি। মানে আমরা আলোচনা করি সেই অ্যাবস্টেন্ট ফাইল নিয়ে। বাংলাদেশের ভয়াবহতা নৃশংসতা কি আসলে কোনো অংশে মানে কম মনে হয়? হয় না? আপনি আজকেও একটা খুবই মানে আহ, এমনি তো ধরেন ধর্ষণ নিয়ে কথা বলতে খুবই কষ্ট হয়, কিন্তু আজকের একটা ঘটনা আপনি দেখেছেন যে বাবা কর্তৃক তার কন্যার ধর্ষণ। হ্যাঁ,
মানে এই একটা ঘটনা আজকে এসছে, মানে আমি জানি না যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। তবে আমি সবসময় মনে করি কি যে এই ধর্ষণগুলোকে আপনার বিভিন্ন ডিমেনশনে দেখতে হবে। যেমন ধরুন আহ গত গত সপ্তাহে না যে ঘটনাটা প্রথমে ঘটলো, তার পরবর্তীতে আপনি আরেকটা দেখলেন, তার পরবর্তীতে হুম। আরেকটা দেখলেন, তিনটা ঘটনা পরপর ঘটে গেল। এই তিনটা ঘটনা যখন একটা ঘটনা ঘটে, তার পরবর্তীতে অনেকগুলো আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে পারি। এটাকে আসলে কয়েকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনি এটাকে বিচার করতে পারেন। এক হচ্ছে, আপনি যদি বলেন যে এই ধর্ষণ, যেমন আসিয়ার ধর্ষণের একটা বিচার হয়েছে, হুম। 4-5 মাস মনে হয় সময় লেগেছে। গত বছরই কিন্তু এই সময় আসিয়ার ঘটনা ঘটেছে, হুম। আপনার মনে আছে কিনা জানি না। হ্যাঁ, তো সেই রকম একটা জায়গা থেকে যে আসলে কি বিচারগুলো খুব দৃষ্টান্তমূলক অথবা খুব তড়িৎ গতিতে হয় না দেখেই কি আরেক মানে কাউকে আপনি ইনস্টিগেট করেন আরেকটা করার জন্য, যে করলে তো মাফ পেয়ে যেতে পারি? নাকি একটা সমাজের আসলেই কোনো মানসিক সমস্যা হয়েছে সেটা, অথবা মানে ধরেন একটা বিচার যদি খুব শক্তপোক্ত ভাবে হয়, তাহলে তো এই ধরনের ঘটনা যারা ঘটে তাদের ভয় পাওয়ার কথা, কিন্তু তারা ভয় পায় না। আবার ঘটনাটা কি আসলে এরকমও যে আহ এরকম ক্রমাগত কিছু ঘটনা পর পর করার মাধ্যমে সরকারের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করা, মানে অনেকগুলো ডিমেনশন আপনি এটাকে দেখতে পারেন। এখন আমার কাছে একটা জিনিসই সবসময় মনে হয় যে মানে দুই ঘটনা হাজার দুই ঘটানো তো সালে সরকারের সাথে প্রশ্নবিদ্ধ করার সাথে সম্পৃক্ত হতে পারে না, তাই না? কোন গ্রামের কোন না, মানুষ বা নরসিংদীর কোন বখাটে বা ইরাকে যে হত্যা করেছে সেও খুবই মানে যদি সমাজের শ্রেণী বিভাজন দেখি সে খুবই উঁচু মানের কোনো মানুষ না। সেরকম একটা মানুষ, মানে তারা তো আসলে রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না। কিন্তু এই ঘটনাগুলো না তবে একসাথে ঘটে প্রচারের ক্ষেত্রে কি আপনি কোনো রাজনীতিকরণ দেখেন না নাকি? শারমিনা ভাই, এখানে আমি আপনাকে একটা কথা বলি। আমি একটা যেটা একসময় আপনার সাথে মনে হয় বলছিলাম, যে আমি একটা কোর্স পড়াই, এটার নাম পলিটিক্যাল ইকোলজি। মানে আপনি যা কিছুই দেখেন না কেন, তার পেছনে পলিটিক্স, পলিটিক্স মানে কিন্তু মানে বিএনপি আওয়ামী লীগ না, না। একটা পাওয়ার। তো এই যে লোকটাকে আপনি দেখেন যে আপনার চোখে আমার চোখে হয়তো মানে শ্রেণীর চোখ দিয়ে দেখলে হয়তো একেবারেই পাওয়ারলেস, কিন্তু তারও আসলে কোনো না কোনো পাওয়ার আছে, এবং কোনো না কোনো ক্ষমতার বলয়ের মধ্যে সে থাকে, এবং সে জানে যে এটা করে সে বের হয়ে যেতে পারবে। এটা একটা ডিমেনশন হতে পারে, এটা যদি আপনি একাডেমিক ডিসকাশনে যান। আর যেটা বলছেন যে প্রচার করে, হ্যাঁ মানে এটাও এক ধরনের চিন্তার জায়গা হতে পারে, যে একটা নতুন সরকার এসছে, ক্রমাগত ভাবে যদি এরকম করা হয় আহ তাহলে হয়তো একটা ইস্যু ক্রিয়েট হবে, সেটাও হতে পারে, কারণ বাংলাদেশে ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, আমরা সবাই জানি। এটাও হতে পারে। তবে আমি মনে করি যে ধর্ষণকে রাজনীতিকরণ করা যাবে না। মানে ধর্ষক আওয়ামী লীগ, বিএনপি না জামাত, এটা নিয়ে আপনার আসলে চিন্তা করার কোনো দরকার নেই। ধর্ষক ধর্ষকই। আপনি নারী দেহকে যখনই রাজনীতিকরণের মধ্যে ফেলবেন, তখনই কিন্তু বিচারটা দূরে চলে যাবে, রাজনীতিটা সামনে আসবে। আমরা যাতে রাজনীতিকরণ না করি ধর্ষণকে নিয়ে। ধর্ষণ মানে ধর্ষণ, এবং সেই ধর্ষণ সেটা যেই করুক না কেন, তার একটা মানে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তবে আমার কাছে মনে হলো যে গত তিনটা ঘটনাতে আহ সরকারকে আমি ঠিক আহ আমি আশা করেছিলাম যে সরকারের যে আহ নারী ও শিশু বিষয়ক অধিদপ্তর মন্ত্রণালয়, সেখান থেকে একটা ভয়েস আমরা পাবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা পাবো, হয়তো তারা দিবেন। কিন্তু ঠিক ওই মুহূর্তে আমি দেখি নাই। আমি সবসময় একটা জিনিস এখন রুটিন করে বলা শুরু করেছি শারমিন আপা, সেটি হচ্ছে যে আপনি একটা দেশে আমরা সব সময় কি কথাগুলো বলি যে কোন মন্ত্রণালয় ক্ষমতাহীন বা কম ক্ষমতা বান মন্ত্রণালয়, হুম। সেটি হচ্ছে ধরুন ধর্ম মন্ত্রণালয়কে আমরা বলি, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়কে বলি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আমরা বলি যে এরা তেমন পাওয়ারফুল না। পাওয়ারফুল মন্ত্রণালয় কোনটা? পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, তাই না? এগুলো শুনলে আমরা কেঁপে হুম। উঠি। কিন্তু এখন আমরা এমন একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছি, শুধু আমরা না, পুরো পৃথিবী। এই সময় যদি নারী ইস্যুকে আপনি সবচেয়ে কম বা অল্প মানে মানে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় হিসেবে দেখেন, আমি মনে করি এটা একটা ভুল হবে। মানে এই পৃথিবীর মন্ত্রণালয়ের রাজনীতিটা মন্ত্রী একজন পুরুষ, ডাক্তার জাহিদ হোসেন। এটি আসলে কেমন মনে হলো? একজন প্রতিমন্ত্রী ছিলেন ফারজানা শারমিন পুতুল। তিনি অবশ্য তাকেও সেখান থেকে সরিয়ে এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি। মানে এখনো নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী পর্যায়ে কোনো নারী নাই। বরাবর আমরা আসলে এই মন্ত্রণালয়ে একজন নারী প্রতিনিধি দেখি। এটিও আসলে কেমন মনে হচ্ছে? এখানে
হ্যাঁ, মানে এখানে আমি দুই ভাবে উত্তর দিব। একটা দিব যে 15 দিনের সরকার, হুম। যেহেতু আমরা জানি না যে তারা কেমন কাজ করবে, ডক্টর জাহাঙ্গীর তিনি কেমন কাজ করবেন সেটা আমরা জানি না, বা আজকে দেখলাম একজনের পরিবর্তন হয়ে গেল। তবে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি কি, নারীর বয়ান নারীর মুখ দিয়ে শুনতে হয়। মানে নারীর বয়ান যদি আপনি নারীর মুখ দিয়ে না শুনেন, অথবা এমন পুরুষের মুখ দিয়ে আপনাকে শুনতে হবে যে যেখানে জেন্ডার স্টাডিজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জেন্ডার স্টাডিজটা কিন্তু এমন একটা বিষয় যে এটা সম্পর্কে আপনাকে পড়াশোনা করতে হবে, এটা সম্পর্কে আপনার রিয়েলি একাডেমিক জ্ঞান থাকতে হবে। আমি কাউকে ছোট করতে চাই না, কাউকেই না, কিন্তু নারীর প্রতি সহানুভূতিশীল হওয়া আর নারীকে বোঝা বা রাজনৈতিক ভাবে বোঝা বা একাডেমিক ভাবে বোঝার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমি জানি না আপনি আমার একটি কমেন্ট দেখেছিলেন কিনা, যে ইলেকশনের আগে আমি একটি কথা বলেছিলাম যে মা বোনের রাজনীতি হুম। থেকে বের হয়ে আসতে হবে, মা বোন বলা যাবে না। এই যে একটা জেন্ডার পলিটিক্স এর জায়গা থেকে আমি কমেন্টটা করলাম, আপনার কি ধারণা যে বাংলাদেশে খুব উচ্চ শিক্ষিত অনেক মানুষ এটাকে বুঝতে পেরেছে? পুরুষদের কথা না হয় বাদই দিলাম, মানে একটা বিরোধী দলের খুব নারী উইং এর প্রধান একজন নেত্রী, তিনিও কিন্তু খুব বাজেভাবে আমাকে বলেছেন যে একটা মানে ওপেন জায়গা থেকেই বলেছেন যে উনি মাও হতে চান না, উনি বোনও হতে চান না, বাপ থাকে শুধুমাত্র বউ, বউ তো একটাই হয়। উনি যে ধর্মের রাজনীতি করেন, ইসলামে কিন্তু বউ একটা না, চারটা বউ কিন্তু আপনি রাখতে পারবেন। কিন্তু এটা ধর আমি রেটরিক করে ওনাকে বলছি, কিন্তু যখন টপ লেভেলের নারীরা পর্যন্ত মানে জেন্ডার পলিটিক্স এর ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, তখন কিন্তু আপনাকে বুঝতেই হবে যে নারী শিশু অধিদপ্তর গুলো এমন একটি অধিদপ্তর যেখানে বয়ান তৈরি করতে পারবে এমন মানুষ, সেটা পুরুষও হতে পারে, কিন্তু তার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তার একটা জেন্ডার পলিটিক্স এর শব্দ চয়ন কেমন হয় সেগুলো বোঝার সেন্সিটিভিটি থাকতে হবে। মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ ভালো করেছে, সেটা হচ্ছে মহিলা শব্দটা বাদ দিয়ে হুম। নারী অধিদপ্তর করেছে। মহিলা শব্দ নিয়ে আমাদের এই কথাগুলো কিন্তু আমরা সবসময় বলছি, কিন্তু মোটা দাগে দেখেন, মানে একটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থটাকে আমরা কিন্তু কখনো গুরুত্ব দিই না, কিন্তু সোসাইটিতে মানে সোশ্যালি কনস্ট্রাক্টেড যে আইডিয়াস আছে, সেইটা যদি বলে দেয় যে না, মহিলা শব্দটা ব্যুৎপত্তি যেভাবেই হোক না কেন কিন্তু এটা একটা ভালো শব্দ, আপনি আমি সেটা মেনে নিই। কিন্তু জেন্ডার পলিটিক্সে কিন্তু এখন আর এটা মানার সময় নাই। এখন আপনি রাজনৈতিক ময়দানে নারীকে যখন নারী অথবা মানুষ হিসেবে না দেখে আপনি যখন মা এবং বোনের মধ্যে ফেলবেন, তখনই কিন্তু এক ধরনের ডমিনেশনের জায়গা আসে। তখনই কিন্তু মা এবং বোনকে কিন্তু আমরা প্রোটেক্ট করি। এখন এই কথা বললে এক দল এসে এখনই বলবে যে উনি প্রোটেকশন চান না, উনি চান হচ্ছে ডার্লিং হতে, উনি চান হচ্ছে এগুলো লিখে আমাকে নিয়ে, এটা না বুঝি। কিন্তু আপনি দেখেন, আপনি কেন আহ যখন রাজনীতিতে মানুষ নিয়ে রাজনীতি হবে, সেই জায়গাটাতে আপনি পুরুষের কাছে কেন আপনার সিকিউরিটি সেফটি চাবেন, আপনি রাষ্ট্রের কাছে চাবেন হুম। মানুষ হিসেবে। তো যখন পুরুষতান্ত্রিক রাজনীতিতে আপনাকে মা বোন বলে এক্সট্রা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু নারীর জন্য খুব মঙ্গলজনক নয়। সেটা কিন্তু নারীকে সেই মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই রাখে, এবং যে কারণে কিন্তু বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে আমরা গেছি, আমরা নারী প্রধানমন্ত্রী পেয়েছি বছরের পর বছর, কিন্তু সঠিক নারী ক্ষমতায়নের পথে কিন্তু আমরা এখনো হাঁটতে পারি নাই। এবং সেই হাঁটতে না পারা ধরেন কিছু স্টেপ বেগম খালেদা জিয়া নিয়েছিলেন, যে নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে তো বাংলাদেশ গেছে, তাই না? হুম। আমরা প্রধানমন্ত্রী পেয়েছি নারী, হুম। কিন্তু হুম। হুম। সঠিক নারীর ক্ষমতায়ন বা মানে অ্যাপ্রোপ্রিয়েটটা কিন্তু বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এখনো সেইভাবে হয় না, সেজন্য আমরা 5% নারী প্রতিনিধি সংসদে দিতে পারি না। তবে এটা যেটা হয়েছে যে ধরেন বেগম খালেদা জিয়া যেটা হুম। করেছিলেন, নারী অবৈতনিক নারী শিক্ষা, এবার বিএনপি প্রমিস করেছে যে মাস্টার্স পর্যন্ত মেয়েদেরকে বিনা পয়সায় পড়াশোনারই করবে। তবে এখানে আমি বলতে চাই কি যে আহ এই সরকারের নারী বিষয় করার অনেক কিছু আছে, এই কারণেই আছে যে এই মুহূর্তে আপনি যে দুটো দল ক্ষমতার কাছাকাছি, একটা বিরোধী দল, এবং বিরোধী দলটা তো ক্ষমতাবান, তাই না? তো সেখান থেকে বিএনপি এবং যে বিরোধী দলটি আছেন, এদের নারীর স্ট্যান্ড যদি আপনি দেখেন, কমপ্লিটলি কিন্তু একেবারে অপোজিট, তাই না? একজন নারীর কর্ম ঘন্টা কমাতে চেয়েছে, একজন নারীকে কর্ম ঘন্টা যাতে ঠিক থাকে তার জন্য আরো ইনসেনটিভ দেওয়ার চেষ্টার কথা বলা হয়েছে, বা বেবি সিটিং, অনেক কিছু, নারী যাতে কর্মক্ষেত্রে আরো বেশি করে আসতে পারে। এখন আমি মনে করি যে এই সরকারের কাছে আমাদের চাওয়াটা থাকবে সেটাই, যে এই সরকারটা মানে এই
দলটাই কিন্তু নারী নেতৃত্বকে গ্রহণ করতে পেরেছে। এই কথাগুলো আমি সব জায়গায় এখন রুটিন করে বলি যে এই সরকারেরই যে কিন্তু নারী মানসিকতা নেতৃত্বকে আছে গ্রহণ যে করতে পেরেছে, কিন্তু নারীকে নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী একজন পুরুষ, প্রতিমন্ত্রীর পদেও একজন নারী ছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। মন্ত্রণালয় যে হ্যাঁ, নারী কিন্তু নেতৃত্ব এটা শূন্য। কিন্তু আজকে এটা কিন্তু আজকে দুপুর বেলা হয়েছে হ্যাঁ, শারমিন হ্যাঁ। আপা। So, আরেকটা পদ্ধতি দেওয়ার জন্য তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। হতে পারে যে আরেকজন হয়তো নারী আসবে, অথবা পুরোটাই হয়তো চেঞ্জ হবে, অথবা আমরা হয়তো এমন পুরুষকে দেখতে পাবো যে যিনি নারীর এই বিষয়গুলো বোঝেন, তার বয়ান দিয়েও হয়তো সুন্দর একটা, মানে হতেই তো হুম, পারে, হতে হতে পারে। পারে না? বা আপনি যদি, হ্যাঁ, এটাও হতে পারে। তো আহ আমি মনে করি যে যাকে আপনি মানে নারী মন্ত্রণালয়ের দায়িত্বে দেন না কেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই মুহূর্তে পুরো পৃথিবীতে নারী বিষয়টা খুবই হুম। ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এটাকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে আপনাকে ট্রিট করতে হবে। এবং এই মন্ত্রণালয়ে যারা আসবেন তাদের নারীর প্রতি বা জেন্ডার রাজনীতি বলেন, জেন্ডারের ক্ষমতায়ন বলেন, বা নারী বিষয়ক যে বিষয়গুলো আসবে তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং সেই সেন্সিটিভিটিটা তারা যাতে বুঝতে পারে। তবে আমি এটা, যেটা প্রথমেই বলেছিলাম, যে আমি বিশ্বাস করি নারীর বয়ানটা নারীর মুখ দিয়ে শুনলে আপনি একটা ডিফারেন্ট একটা ভাইব পাবেন। পুরুষের মুখ দিয়ে শুনলে কাছাকাছি যাবে, কিন্তু ঠিক মানে যেটা নারী মিন করে সেটা পাবেন। জি, নারীর বয়ান নারীর মুখ দিয়ে বলাটাই খুব জি। জরুরি। নারীর বয়ান আপাতত নারীদের, শিশুদের যে অনিরাপদ পরিস্থিতি, সেখান থেকেও নিশ্চয়ই একটা পরিত্রাণ চাই। এই সরকার আসলে ইমিডিয়েট কি অ্যাকশন নেয় সেটি দেখবার মতো। কেন ঘটনাগুলো, ওই যে আপনি বলছিলেন যে কয়েকদিনের মধ্যে অনেকগুলো ঘটনা, কেন এরকম ঘটনাগুলো ঘটছে এবং এগুলো থামানোর জন্য খুবই ইমিডিয়েট অ্যাকশন আমরা নিশ্চয়ই চাই। এবং ওই ব্যাখ্যাটাও আমরা জানতে চাই, যেটি আপনি শেষ পর্যন্ত বলছিলেন যে হয়তো নতুন মন্ত্রী আসবে, প্রতিমন্ত্রী আসবেন, আসলে কোন ব্যাখ্যায় বা কোন যোগ্যতায়, কি উদ্দেশ্যে কাকে মন্ত্রী করা হয়, সেটাও যদি আমরা একটু জানতে পারতাম, আমাদের জন্য আসলে আমাদের মধ্যে হয়তো একটা স্বস্তি বা আস্থার জায়গাটা অনেক বেশি থাকতো। ডক্টর নাহিদ ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। সামনে নিশ্চয়ই আরও কথা হবে এই প্রসঙ্গগুলো নিয়ে। ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য।